সিকান্দার মির্জা নিজেই হুইল চেয়ারটায় বসে গভীর চিন্তায় মগ্ন। পাশে বসে থাকা চন্দ্রা তার অনুচেতনের কারণটা কিছু একটা হলো আন্দাজ করতে সক্ষম হয়। এই বয়স্ক বৃদ্ধের কপালে চিন্তার চাপে মুখস্য বিষয় হলো একটু আগে ঘটে যাওয়া ফারাজ আর অর্পিতার বিয়ের ঘটনাকে কেন্দ্র করে। বিয়েটা অনেকটা অর্পিতা আর আপুর মর্জির বিরুদ্ধে এগিয়ে হয়েছে। বেচারি এমনি মানসিক যন্ত্রণায় বিধ্বস্ত ছিল আমির ভাইয়ের এভাবে চলে যাওয়ার জন্য। তার এই ভাঙা মনে মলম লাগার পরিবর্তে একটা অনিচ্ছাকৃত সম্পর্ক চাপিয়ে দেওয়া হলো। এই সম্পর্কের ভার তাদের দুজনের জীবনে কি বয়ে নিয়ে আসবে তার ন্যূনতম চিন্তা করার প্রয়োজন মনে করল না কেউ। অর্পিতা আপুর মুখের দিকে তাকানো যাচ্ছিল না। অতিরিক্ত কষ্টে কেমন পাথর হয়ে গিয়েছে। মুখ দিয়ে প্রতিবাদ করার মতো শক্তিও হয়তো অবশিষ্ট ছিল না তার মধ্যে। একে তো মন ভাঙার পীড়ার সাথে যুক্ত হলো নিজের আপন পরিজনদের তিক্ত বচন। সব মিলিয়ে আপু কেমন বোবার বনে গেল। তার চোখের দৃষ্টি কেমন নির্ভাব নিষ্প্রাণ ছিল, তাই তো? নীলুফার আন্টি আর হাওয়া বানুর কথায় তীরে তার বিক্ষিপ্ত মনটা কামানোর গোলের মতো ঝাঁঝরা করে ফেলার পরও কিছু বলতে পারল না, কেবল নিঃশব্দে শুনে গেল। হাওয়া বানুর আচরণ তবুও মানা যায়, কিন্তু নীলুফার আন্টি নিজের মেয়ের প্রতি এমন রুক্ষ আচরণ সত্যিই অবাক করে দেওয়ার মতো ছিল। সর্বোপরি তিনি নিজেও তো একজন নারী, তাহলে কেন একজন নারী হয়ে অন্য এক নারী ভেঙে যাওয়া মনকে বুঝতে পারল না? কেন সে নিজের মেয়ের কথা চিন্তা না করে সমাজ আর বংশমর্যাদার গরিমার শিকলে বাধা পড়ে রইল? এই বর্তমান সভ্যতায় এসে আজও পিতৃতান্ত্রিক সমাজের মেয়ের জন্ম মানেই পরিবারের ভয়, নিরাপত্তার অনিশ্চয়তা। মেয়ে মানেই দুর্বল, যা তাকে সময়ের সাথে আরো পরিণর্গশীল করে তোলে। সমাজ তাকে বারবার আঙুল দিয়ে দেখিয়ে দেয় শুধু শারীরিক নয়, মানসিকভাবেও সে পুরুষ থেকে পিছিয়ে, দুর্বল। আমাদের এই সমাজ ছোটখাটো কিছু পরিবর্তন এনে মেয়েদের কিছু সুবিধা দিলেও মূল কাঠামোতে আজও তেমন কোনো পরিবর্তন ঘটেনি, আর ঘটবে বলেও মনে হয় না। কারণ সময়ের সাথে আজও বদলায়নি সমাজের মানুষের মানসিকতা। সমাজ মেয়েদের নিয়ন্ত্রণে রাখতে প্রাচীন ভারতের মনোরভিষণ বিজ্ঞান ও 19 শতকের ইংল্যান্ডের সামাজিক ভিক্টোরিয়া আদর্শ সযত্নে লালন করে চলেছে। ভিন্ন রূপে নতুন নতুন রং তাই মোড়ানো, এমনকি একজন নারীর নিজের পছন্দ মতো জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্র। এই সমাজ তার রক্তচক্ষু দেখিয়ে কতজনের জীবন তিক্ত ও ভিন্ন করে তোলে ভুলতে পারে না। সব বিষয় এখনো মেয়েদের উপর সামাজিক চাপ একটু বেশি কঠোর। একা বা অতিবাহিত নারী কিংবা বিবাহিত বিচ্ছেদ ঘটেছে যার, কিংবা বিধবা নারীদের নিয়ন্ত্রণে রাখতে সামাজিক বিধি নিষেধের দৃষ্টিকটুভাবেই বহাল আছে। কিন্তু জীবন যার, তারই অধিকার খাটা উচিত সে জীবন কিভাবে চালাবে, এতটুকু সিদ্ধান্ত সে কি নিতে পারে না? কিন্তু না, পুরুষহীন নারী পঙ্গু। এই সমাজের কিছু মানুষ এসব নারীকে অপদস্থ করে বিকৃত আনন্দ উপভোগ করে থাকে। প্রতিটি মুহূর্তে এসব নারীকে একাকিত্বের বিড়ম্বনা বুঝিয়ে দেওয়া হয়। সমাজের চাপেই নারীদের উপর বাড়তে থাকে পারিবারিক চাপ ও হতাশা। অথচ একজন পুরুষের স্ত্রী বিয়োগ হলে বা বিয়ে ভেঙে গেলে এ সমাজ তার সমস্ত ভালোবাসা দিয়ে সান্ত্বনা দিতে খড়পণ্য করে না। অথচ নারীর কপালে জুটে কেবল অপয়া অলক্ষী পদবী। তেমনটা আজ নীলুফার আন্টি করেছে। হাবানুর অযৌক্তিক কথায় সায় দিয়ে দুবার বিয়ে ভাঙার কারণে নাকি অর্পিতা অপর মতো এমন অপয়া মেয়েকে কোনো ভালো পরিবারের ছেলে বিয়ে করতে চাইবে না, এমনটাই হাওয়ানের মূর্খ মস্তিষ্কে অযৌক্তিক কথা। তার ভাষ্যমতে কোনো পরিবার এমন একটা মেয়েকে নিজ বাড়ির বউ করতে রাজি হয়ে যাবে যার বিয়ের দিন নিজের ভণ্ডারে খাইয়া? হয়তো আমির পোলাটাও এসব কথা মনে দৈরা ভাবছে। না হলে এমন করবার মানেটা কি? অর্পিতার মতো এত বড় লোক সুন্দরী মেয়া ওই ফকিন্নির পুত পাইতো বুঝা এই জীবনে? একদমই না। গরিব হলেও নিজ বালা ঠিকই বুঝবার পারছে। ওই পোলা ভয় পাইছে এই মাইয়ার পা ওই বাড়িতে পড়ার পর আবার ওগুলোগে না কোনো দুর্ঘটনা ঘটে। তাছাড়া আল্লাহর গজব বইলেও তো কিছু আছে দুনিয়াতে। তোর স্বামী মইরা দেওয়ার আগে ওয়াদা করছে নাকি হীরামণির পোলার লগে অর্পিতার বিয়ার কথা। তাহলে তুই কেমনে মরা স্বামীর ইচ্ছার কথা বললে গেলি নিল? এটা কোনো কথা হইল? এখনো সময় আছে। মির্জা বংশ ধ্বংস করতে না চাইলে স্বামীর ইচ্ছা অনুযায়ী বিয়া দিয়া মাইয়ার দোষ মুক্ত কর। আমি সব ব্যবস্থা করতে কই আবিরকে, তুই তোর মাইয়া সাপ। সোজা কথায় রাজি না হইলে একটু তেরা হইয়া পড়, সব কি তোরে কইয়া দিতেইব?
এমনও আমার ওই পোলাডারে ভালো লাগে না। আমাকে ওর পিতার লাগিয়া ফারাজি যোগ্য পাত্র হইব, মিলাই আনিস। নীলুফার আন্টি মায়ের অন্ধভক্ত। আগেও মায়ের অযৌক্তিক কথায় কোনো প্রতিবাদ করতে পারেনি। আজও নীরব থেকে ওনার প্রতিটি কথার মন সম্মত জানিয়ে দিল। প্রথমে অর্পিতা আপুর রাজি করানোর উপায় খুঁজতে লাগলো। আবু সজ্ঞানে না থাকলেও অন্য কাউকে বিয়ে করার কথা স্বপ্ন ভাবে না এই মুহূর্তে। হয়তো মনের কোণে চিরকুমারী থাকার গোপন সংকল্প নিয়ে নিয়েছে। কিন্তু এই তো বলো না, মানুষের সব চাওয়া পূরণ হয়। নীলুফার আন্টি নিজের মৃত্যুর ভয় দেখিয়ে আবুকে রাজি করিয়ে ফেলে। অবশ্যই তাকে প্রত্যেক মেয়ের কাছে তার মায়ের চেয়ে বেশি আপন কেউ হতে পারে না। আর কোনো মেয়েই চাইবে না তার মায়ের মৃত্যুর কারণ সে হোক। অর্পিতাবু চায়নি, তাই আর কোনো বাঘ ভিতণ্ড না করে নিঃশব্দে বিয়েতে রাজি হয়ে যায়। অর্পিতা আপু রাজি হলেও ফারাজ কিছুটা বেঁকে বসে। ওর ভাষ্যমতে অর্পিতা এখন নিজের মধ্যে নেই, চেতনা শরীরে অচেতন হয়ে পড়ে বসে আছে। হুশ ফিরলেই ও সবার আগে হয়তো এই বিয়েটা অস্বীকার করে। আর অর্পিতার মনের অবস্থাও এই মুহূর্তে ভালো না। সব জেনেও ফারাজ এমন কাজ করতে পারবে না, কিন্তু নীলুফার আন্টি ছাড়ার পাত্র ছিলেন। অবশেষে হীরামণির দিব্যি দিয়ে ফারাজকে অবশ্যই করে ফেলে নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও আপুর পাশে বসে তাকে সান্ত্বনা দিতে পারে। কিভাবে পারবে? আমার ছায়াও তাদের বাড়ির মেয়ের উপর পড়া নিষেধ ছিল, কিন্তু তাতে কি খুব বেশি লাভ হলো? যা ঘটার তো তা তো ঘটেই গেল। কেন যে নিজে মানুষ বোঝে না? সময় আর পরিস্থিতি নির্ধারণ করার ক্ষমতা কারো হাতে নেই, সেটা তো কেবল বিধাতা নিজের হাতেই রেখেছে। কিন্তু এখন চিন্তার বিষয় হলো সাফার কোনোভাবেই এই বিয়েটা সে মানবে না, এটা নিশ্চিত। ফারাজের সাথে নিজের বোনের বিয়ের ব্যাপারটা সাফার প্রথম দিকে নাকচ করে দিয়েছে। কারণটা অবশ্যই সাফারের যৌক্তিক ছিল। সেই সময় চন্দ্রায় ডুব দিল অতীতে। অর্পিতার মেহেদির আঘাতে সেদিন অতিরিক্ত আদরে ভরিয়েছিল সাফার চন্দ্রাকে। প্রিয় মানুষটির ভালোবাসার উষ্ণতায় সকল রাজ লজ্জা বলে নিজেকে আরো বেশি করে মেলে ধরেছিল চন্দ্রা। চন্দ্রাকে এভাবে আগে কখনো পায়নি সাফার। কেমন নিজেকে লজ্জায় গুটিয়ে রাখতো। সাফার জানতো একদিন এই লজ্জা পড়িয়ে নিজে খোলস থেকে বের হবে, আর তখনই মিলবে এক পরম স্বর্গীয় সুখ। গোটা রোমটা প্রায় অন্ধকার, কেবল বালকানির স্বচ্ছ কাজ ভেদ করে ঝাড়বাতির মাঝিও ইস্র আলো এসে ছড়িয়ে পড়েছে পুরো রোম। নরম মিশ্রণ বিছানায় এক চাদরের নিচে একে অপরকে লেপ্টে শুয়েছিল। হঠাৎ সাফার চন্দ্রার অবিন্যস্ত চুলে আঙুল ভুলিয়ে দিতে দিতে বলেছিল, আবির শেখ থেকে দূরে থাকতে। মানুষটি একদমই সুবিধার নয়, তার চারিত্রিক দুর্বলতা আছে। তিনি বহু নারীতেই আসক্ত পুরুষ। চন্দ্র ভীষণ অবাক হয়েছিল সেদিন। মানুষটিকে দেখলে বোঝার উপায় নেই তার চারিত্রে এমন বাজে একটা রূপ আছে। সাফারে বুক থেকে মাথা তুলে চন্দ্র প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই সাফার আবারও বলতে শুরু করে। নিজের বেপরোয়া যৌন অভিজ্ঞতার জন্য অনেকটা ব্যাকুল হয়ে তার অ্যাসকটের কাছে প্রায় আসা যাওয়া হতো। প্রথম দিকে কম থাকলেও পরবর্তীতে এটা মাত্রাতিক বেড়ে যায়। প্রায় প্রতি রাতে সে বিভিন্ন নারীর সংস্পর্শে আসতে শুরু করে, আর এভাবেই কয়েক মাসের মধ্যে তার আচরণ পুরোপুরিভাবে বদলে যায়। হুবু ভালোবাসার অন্ধ হয়ে প্রথমে বুঝতে চায়নি ব্যাপারটি, কিন্তু আমার বাবা বুঝে গিয়েছিল আবিষ্কার কোনো মানসিক রোগে আক্রান্ত। কারণ কলেজ জীবন থেকে চেনা জানা তাদের। আগের এমন ছিল না, তবে হুপুকে বিয়ের পর হঠাৎ করে কি অসৎ সঙ্গ জড়িয়ে পড়েন, তার সাথে ধীরে ধীরে হয়ে পড়ে নারী আসক্তিতে। হুপু অন্ধ থাকলেও বাবা অন্ধ ছিলেন না, সবই দেখতে পারতেন, বুঝতেন। আবিষ্কারকে নিজের চিকিৎসার জন্য বেশ কয়েকবার বলা হয়েছিল, কিন্তু তিনি তার এই লাইফটাকে নাকি বেশি উপভোগ করতে শুরু করেছেন, তাই চিকিৎসা করতে অনিচ্ছা প্রকাশ করল। শুরু হলো হুপুর সংসারে অশান্তি। হুপু আস্তে আস্তে সব বুঝতে পারল। যখনই প্রতিবাদ করতে চাইত, আবিষ্কারের চর থাপ্পড় জুটত তার কপাল। উভয় না পেয়ে পুরো সংসার ছেড়ে চলে আসে রিদিমার ফারাজকে নিয়ে। চন্দ্রা মাথাটা নিজের উন্মুক্ত বুকে চেপে ধরেছে। চন্দ্র ঘাপটি মেরে চুপচাপ শুয়ে সাফারের কথা শুনতে থাকে। জানো চন্দ্রা, আমাদের সমাজে স্বামী বা স্ত্রী থাকা অবস্থাতেই অনেকে একাধিক অবৈধ সম্পর্ক জড়িয়ে পড়ে, আর তা বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত যৌন চাহিদার কারণেই ঘটে থাকে। স্বামী বা স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্কের পরও তাদের চাহিদা না কমায় অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে তারা। এই অতিরিক্ত যৌন চাহিদাকেই মানসিক ব্যাধি বলে জানিয়েছে গবেষকরা। এই ব্যাধির কারণে অস্বাভাবিক কামশক্তি দেখা দেয়,
মহিলাদের ক্ষেত্রে এটির নাম নিমোফর্মিয়া, আর পুরুষদের ক্ষেত্রে এ রোগের নাম স্যাটেরিয়াসিস। এ বলে অস্বাভাবিক মাত্রায় শারীরিক চাহিদা পূরণের জন্য নিমফর্নিয়া বা স্যাটেরিয়াসিস আক্রান্তরা একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ে, কখনো একের পর এক সম্পর্কে, কখনো বা একই সঙ্গে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ে তারা। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা বিষয়টি উপভোগ করে। নিজের থেকে ভালো হতে না চাইলে এই রোগের চিকিৎসা সম্ভব হয় না। অনেক সময় এই শারীরিক চাহিদা পূরণের সক্ষমতা আরও বাড়িয়ে তোলার জন্য বিভিন্ন রকমের নেশায় জাতীয় দ্রব্য সেবন করে এরা। অতিরিক্ত বা অস্বাভাবিক এই কামশক্তি আমাদের সমাজের কাছে ব্যভিচার বা চারিত্রিক দোষ বলে বিবেচিত হলেও মনস্তাবিদরা মনোরোগ বিশেষজ্ঞদের মতে এটি একটি মানসিক ব্যাধি। কিন্তু আমাদের সমাজের বেশিরভাগ মানুষেরই এ বিষয় সম্পর্কে একদম ধারণা নেই। অশিক্ষিত মানুষ কি শিক্ষিত মানুষের কাছে ব্যাপারটা অজানা? তো ফ্রেন্ডস, আজকের পর্ব এ পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। আজ আসি, দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফেজ।